নমস্কার। আজকের এই সান্ধ্য আসরে আমি বিজ্ঞাপন নিয়ে কয়েকটা কথা বলতে চাই। কারণ মূলত আমি বিজ্ঞাপন শিল্পী। তাই বিজ্ঞাপন জগৎ থেকেই আমার যাবতীয় কাজকর্ম। হাতে আঁকা বিজ্ঞাপন। এখনকার মতো এআই দিয়ে তৈরি করা বিজ্ঞাপন নয়। আমি এআই দিয়ে তৈরি করা বিজ্ঞাপনকে ছোট করছি না। কিন্তু হাতে আঁকা বিজ্ঞাপনের তো একটা অন্য মাধুর্য নিশ্চয়ই আছে। আমরা বিজ্ঞাপন করতাম আমাদের সময় হাতে এঁকে। কিন্তু হাতে আঁকা বিজ্ঞাপন আঁকা নিশ্চয়ই আমাদের এই ইউটিউবের আলোচনায় শেখাবো না, শেখানো যায় না। আমি যেটা আমার মনে হয় বিজ্ঞাপনের কপি এখন এটা শেখা যেতে পারে। বিজ্ঞাপনের ভাষ্য লিখন, বিজ্ঞাপন পাঠক্রম একটা। বিজ্ঞাপনের ভাষ্য লিখন সহজ নয়, বিজ্ঞাপনের ভাষ্য লিখন শক্ত নয়। খুব সাধারণ সাধারণ শব্দ দিয়ে লেখা হয়। যেমন ধরুন সত্যজিৎ রায়ের স্বনামধন্য মানুষ সত্যজিৎ রায়ের যে বিজ্ঞাপনগুলো উনি লিখেছেন, গা ঢাকা জামা, পা ঢাকা জুতো, শীতকালেই তো সাজগোজ, বা ঋতুপর্ণর, নয় নয় করে সাতের কাছাকাছি, পাঁচে নয় সাতে আছি। দেখুন, খুব সাধারণ শব্দ সাজিয়ে বিজ্ঞাপনগুলো লেখা হয়েছে। ফিলিসের শতবর্ষে একটা বিজ্ঞাপন লিখেছিলাম, ল্যাম্প লিট সেঞ্চুরি। আমরা সকলেই এই শব্দগুলো জানি। এই শব্দগুলোকে একটু এদিক ওদিক করে কপিরাইটিং তৈরি করা যায়, ভাষ্য লিখন। আর ভেতরে এখন ওই কন্টেন্ট রাইটিং ইত্যাদি প্রভৃতি অনেক রকম নাম জুড়ে মানুষকে বিভ্রান্ত করা হয়, মানুষকে ভয় দেখানো হয় শিক্ষার্থীকে। না জানি কি ব্যাপার, কিছু ব্যাপার না, কিচ্ছু ব্যাপার না, অভ্যাসের ব্যাপার। সেই সিনেমাটা মনে আছে, আজব গায়ের আজব কথা? সেইখানে বলেছিল না, যদি জিজ্ঞেস করা হতো ম্যাজিশিয়ান নডিনীকে তুমি কি করে পারলে এটা, তিনি বলতেন প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। বিজ্ঞাপন লেখাটাও তাই। আমরা দ্বিভাষিক বিজ্ঞাপন লিখতে শিখব, ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই আমরা বিজ্ঞাপন রচনা করব। বিজ্ঞাপন রচনা সম্বন্ধে ব্রিটেনের কোনো একজন রাষ্ট্রনায়ক বলেছিলেন, একটা ছোট গল্প লেখার থেকে কঠিন কাজ একটা বিজ্ঞাপনের ক্যাপশন তৈরি করা। না, এতটা কঠিন না, তবে কঠিন, নিঃসন্দেহে কঠিন। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, এই একটা বোরোলিন শব্দ দিয়ে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম, চারটে শব্দকে ব্যালেন্স করে দেয়া হলো। বিজ্ঞাপনের মূল ব্যাপারটাই হচ্ছে ব্যালেন্স। বিজ্ঞাপন শব্দের অর্থ বিশেষভাবে জ্ঞাপন। এই যে বিশেষভাবে জ্ঞাপন করা, এই জ্ঞাপনটা যদি মানুষকে, ভাবুন আজকে যুগটা বিজ্ঞাপনের যুগ। আজকে বলি না, সেই কবে টাউন ক্রায়ার্স বের করে হয়েছিল বলুন তো? যারা ভোরবেলা সকালবেলা এসে শহরের মধ্যেখানে চত্বর, যেটাকে এসপ্ল্যানেড বলা হয়, আমাদের এসপ্ল্যানেডের কথা বলছি না, এটাও মধ্যেখানে চক্কর। পৃথিবীর যে কোনো মধ্যস্থ জায়গাটাকেই এসপ্ল্যানেড বলা হয়, যে কোনো সিটির। ওই জায়গায় এসে, বা চক, চাঁদনি চক, এসে ঘোড়ায় চড়ে এসে তারা চিৎকার করে বলতো কোনো একটা বিশেষ পণ্য সম্বন্ধে, তারা বলে যেত। আর কি বলতো? আর বলতো আজকে কি বার। রবিবার হলে তাদের হাতে বাঁধা থাকতো লাল ফিতে, অন্যান্য বারে বাঁধা থাকতো সেই সব বারের রঙের ফিতে। এই দেখে মানুষ বুঝতো আজকে কি বার। এই টাউন ক্রায়ার্স বা শহর চিৎকারক, এরা ঘোষণা করতো, এদের সঙ্গে থাকতো তুড়ি, ভেরি, ট্রাম্পেট ইত্যাদি বাজনার দল। তারা ঘোষণার শেষে বাজাতো, যেরকম আমাদের এখানে ঘোষণা করে বলা হতো না, আজ অমুক তারিখে, আজ রাজার সভায় সকলকে আমন্ত্রণ, সেখানে অমুক বিষয় নিয়ে আলোচনা হবে বলে সেই সঙ্গে ডিম 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 করে বাজনা বাজিয়ে দেওয়া হতো। ঠিক সেই ব্যাপারটা। সেই মৌখিক বিজ্ঞাপন থেকে ক্রমশ বিজ্ঞাপন আজকে কোন জায়গায় উঠে গেছে এটা আমরা সবাই জানি। অনেকেই বিজ্ঞাপনের, এই যে গুহা মানবেরা যে ছবি আঁকতেন,
এই গুহা মানবের ছবিগুলোকে অনেকে বিজ্ঞাপন হিসেবে ধরেন, ধরতেই পারেন, কেননা এটা ঘটনা যে যারা ছবি আঁকতে পারতেন গুহা মানবদের ভেতরে, তারা একটা পশু আঁকতেন, আর সে পশুর গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এটা একে বোঝাতে চাইতেন দলের অন্য লোকেদের। দলপতি এটা আঁকতে বলতো তাকে, এবং সে বোঝাতে চাইতো অন্যান্য লোকেদের যে এইটা দেখো, খাদ্যের অভাব হয়েছে দলে, তোমরা এসো, আমরা শিকার করতে যাব। একটা কাইন্ড অফ নোটিফিকেশনও তো বিজ্ঞাপনের মধ্যেই পড়ে। এইভাবে বিজ্ঞাপন বাড়তে থাকে। বিজ্ঞাপনের পৃথিবীতে কত রকমের যে বিজ্ঞাপন হয়েছে, আর কত রকমের যে তার ছবি হয়েছে। যেমন ধরুন, রোমে একটা সময় ছিল, রাস্তায় চলতে চলতে লোকে সন্ধে হলে আর রাস্তা চলতে পারতো না। সেই সময় তার চোখ আকুলভাবে খুঁজে বেড়াতো, সেই আকুল ও দিটিতে খুঁজে বেড়াতো যে কোথায় একটা আর্চ রয়েছে বাঁশের তৈরি, যেটা ফুল মাধবীলতা দিয়ে ঢাকা। যদি পেত তাহলে সে বুঝতো অচিরাত সে একটা সরাইখানা পাবে। সরাইখানার কাছে এগোলে সে দেখতো একটা বিরাট পিপে, আর সে পিপের দুদিকে লাগানো হ্যান্ডেল, সেখানে দুটি রড, সেটা কাঁধে করে কৃতদাস বহন করছে। বুঝতো এখানে সে মদ পাবে। দেখতো মুরগির ছবি, বাহ বাহ, মাংসও পাওয়া যাবে। চটি বলা হতো, এই ঘরে সে আশ্রয় পাবে। এটা একটা ছিল বিজ্ঞাপনের ব্যাপার। এরকমভাবে কতকাল আগে রোমে সৃষ্টি হয়েছিল যে তোমরা চিহ্ন না নিয়ে বেরোতে পারবে না রাস্তায়। ওই যে আমরা যারা জুতো সেলাই করেন চর্মকার, ওদের কাজে যেটা দেখি না, ওটাকে টি বলা হয়। ওই টি না সঙ্গে নিয়ে তুমি বেরোতে পারবে না কাজের দিনে। এইরকমভাবে কর্মকারের ছিল হারপুন, সূত্রধর, ওইখান থেকে সূত্রধর কথাটা এসছে। মদের বিজ্ঞাপন তো আমি আপনাদের বললামই। এইরকম হাজার, এমনকি আগেকার দিনে এত ডাক্তারের প্রাদুর্ভাব ছিল না। ডাক্তার কোথায়? একটা যদি দেখা যেত একটা সাদা দণ্ড পোঁথা আছে, আর তার গায়ে লাল লাল ছিটে ছিটে, তাহলে বোঝা যেত কাছে কোথাও নরসুন্দর ওরফে পরামানিক ওরফে নাপিত আছে। এই নাপিতেরাই ছোটোখাটো ফোঁড়া থেকে কার্বঙ্কল ঘা অপারেশন করতো। আর অজ্ঞান করার পদ্ধতি তো জানা ছিল না। হ্যাঁ, ঘাড়ে মৃদু আঘাত করে স্যান্ডব্যাগ করে অজ্ঞান করা যেত। সে অত্যন্ত স্কিল্ড হ্যান্ডের দরকার, সেটা তো সবাই পারে না। তাই জন্যে তাকে চামড়ার ফিতে দিয়ে ওই রডের সঙ্গে বেঁধে রেখে অপারেশন করা হতো। রডে রক্তের ছিটে গিয়ে পড়তো, সেই জন্য এই আমরা জেনেছি, সেই জন্য এই চিহ্নটা দেয়া হতো। এইরকমভাবে লোগো তৈরি হলো, লোগো থেকে তৈরি হলো ফরাসি বিপ্লবের কাহিনী মনে আছে? ফরাসি বিপ্লব পোস্টার দেখে মেরি অ্যান ভেবেছিলেন এই সাংঘাতিক জিনিস, এই পোস্টার সারা বিশ্বে বিপ্লব তৈরি করে দিতে পারে। সেটা পোস্টার চলবে না, ক্যান্সেল। কি হবে? ব্যবসায়ীরা কিন্তু তখন পোস্টারের মজা পেয়ে গেছে। তারা তখন সেই পোস্টারটাকে বাদ দিয়ে তৈরি করলো হ্যান্ডবিল, আরও মারাত্মক জিনিস, হাতে হাতে দিয়ে দেওয়া যায়। সেটাও নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেল। কি এলো বলুন তো? প্যাকেজিং। কি করে? জোগাড় পড়বে। সব বলতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আর একদিন আমাদের প্রতি রবিবার আমরা আমাদের এই ইউটিউব প্রণালীতে আমরা বিজ্ঞাপন সম্বন্ধে আলোচনা করব। এটা পাঠ্যক্রম। আমি যেটুকু জানি সেটুকু বলবো। তাতে যদি কেউ উপকৃত হন, ভবিষ্যতে রুজি রোজগারের পথ খুঁজে পান, আমার ধারণা পাবেন, তাহলে আমার শেখাটা সার্থক হবে। নমস্কার।